নমস্কার। হেল্পলাইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেল্পলাইন অনুষ্ঠান এবং সুস্থতার অনুষ্ঠান, সুস্থ থাকার অনুষ্ঠান এবং বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে এগোই ঠিকই, কারণ অনেক প্রশ্ন সেই সমস্ত রোগগুলিকে নিয়ে আপনাদের মনে থাকে বা আমাদের মনে থাকে, যেটাই বলুন না কেন, সেগুলোকে নিয়ে একটা আপনাদেরই মনে থাকা কোয়েশ্চেন্স বা প্রশ্নগুলোকে একটা জায়গায় অ্যাসেম্বল করে আমাদের এই অনুষ্ঠান হেল্পলাইন। তো আজকে হেল্পলাইন থাকছে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে থাকছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছেন বহু মানুষ, ওপারে যারা অনুষ্ঠান দেখছেন তারা আমার সঙ্গে একমত হবেন। বিশেষ করে আমরা হাইপোথাইরয়েডিজমের ওপর একটু বেশি হাইলাইট করব। তার কারণ হচ্ছে অনেকেই মোটা হয়ে যাওয়া, আমার হঠাৎ মোটা হয়ে যাচ্ছে আমি, কারণ আমরা দুটো জানি, হাইপার অ্যান্ড হাইপো। তো হাইপোথাইরয়েডিজমের প্রশ্ন অনেক বেশি আসে। আমরা এগোবো সেই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর ময়ূখ রয়। অনেক স্বাগত ডক্টর আমাদের অনুষ্ঠানে আসার জন্য। MBBS MD জেনারেল মেডিসিন অফ NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর থাকছেন আপনারাও আমাদের সঙ্গে আলোচনার সাথী হয়ে। এই থাইরয়েড ডিসঅর্ডার আজকের যে বিষয়বস্তু, তার মধ্যে হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা এক এক করে প্রশ্ন করা শুরু করব। প্রথমে আমি ডাক্তার কাছে যাবো যে প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে এই যে হাইপোথাইরয়েডিজম, এটার উপর মেন আমরা কিন্তু হাইলাইট করব, তার কারণ প্রশ্নটা বেশি এর থেকেই আসে। আগে আমরা জানবো এর কারণটা কি। থাইরয়েড গ্ল্যান্ড সবার আছে, আমরা অনেকে বলি আমার থাইরয়েড হয়েছে, থাইরয়েড তো সবারই আছে। তাহলে এই রোগটা কখন হয়, রোগের আকার কখন হয় এটা? তো থাইরয়েডের মধ্যে যেটা রোগটা, এটা খুবই একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন হয়, গ্ল্যান্ড আমাদের সবারই আছে, যখন এবং থাইরয়েড প্রত্যেকটা হরমোন তার একটা নর্মাল মাত্রাতে হচ্ছে কি একটা রিলিজ হয় আমাদের বডিতে। যখনই কি হয় না, ওই হরমোনের রিলিজের মাত্রা নর্মালের থেকে বেশি অথবা যখন কম পরিমাণে হয় প্রয়োজনের তুলনায়, তখনই সমস্যার সৃষ্টি শুরু হয়। এবার ধরুন সেক্ষেত্রে যদি খুব বেশি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা হাইপার, তখন হাইপার এবং তার জন্য যে ম্যানিফেস্টেশনগুলো শরীরে বিভিন্ন রকম হয় তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। আর যখন কম, প্রয়োজনের তুলনায় অনেকটা কম হচ্ছে কি পরিমাণে রিলিজ হয় থাইরয়েড হরমোন, তখন এবং তার জন্য যে ম্যানিফেস্টেশনগুলো শরীরে হয় সেটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম। এবার এটার কারণ বলতে যেটা এবার হাইপার আর হাইপোর মধ্যে সবথেকে খুব কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমই বেশিরভাগ মানুষ ভোগে। প্রতি 10% 10টা রোগীর মধ্যে যদি ধরুন আপনার 8টা যদি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে হয়তো 2টো হয়তো হাইপারথাইরয়েডিজম পেশেন্ট আমরা পাই। মাত্রাটা অনেকটাই কম থাকে। তো সেটা আমরা অন্য দিনে আমরা আলোকপাত করবো। আজকে আমরা হাইপো নিয়ে বলছি। এবার এর দু রকম ধরন আছে। আমরা হাইপোথাইরয়েডিজমের দুটো ধরন হয়, একটা বলা হয় প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, আর একটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি বলতে থাইরয়েড গ্ল্যান্ডই আছে, সেটা প্রাইমারি মানে তার থাইরয়েড গ্ল্যান্ডেরই সমস্যা, প্রাইমারি এরিয়া পয়েন্টেই হচ্ছে কি তার গন্ডগোল, সেই জন্য সে ঠিক মতন করে হরমোনটা রিলিজ করতে পারছে না, এবং তার জন্য যা যা সমস্যার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর সেকেন্ডারি মানে আরো একজন পেছনে আরো একজন আছে যিনি কলকাঠিটা নাড়ছে, এবং সেটা হচ্ছে আমাদের ব্রেনের কিছুই নয়, পিটুইটারি গ্ল্যান্ড। যেখান থেকে যে সিগন্যালটা আসে, যে সিগন্যালটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে বলে যে নাও তুমি এবার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কি হরমোন রিলিজ করো, সেই গ্ল্যান্ডে হচ্ছে কি মাস্টার সেন্টারে হচ্ছে কি যদি কোনো ডিফেক্ট বা কোনো গন্ডগোল ত্রুটি হয়, তার জন্য অবভিয়াসলি থাইরয়েডকে সিগন্যাল না দিলে সে ঠিক মতন করে হরমোন রিলিজ করতে পারবে না, এবং তার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয় হাইপোথাইরয়েড জনিত কারণে, সেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি, গৌণ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এবার কজেস বলতে সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের নানান রকমের কজেস আছে। তার মধ্যে যেগুলো কি, এক নম্বর হচ্ছে কি আয়োডিন, যেটা সবার খুব একটা ধারণা থাকে যে আয়োডিন ডেফিসিয়েন্সি। কারণ আমাদের থাইরয়েড হরমোন শরীরে তৈরি হতে গেলে তার একটা হচ্ছে কি কাঁচামাল লাগে হচ্ছে আয়োডিন, সেই থেকে শুরু হয়। তো সেই আয়োডিন খাদ্যের মধ্যে যদি আয়োডিনের কোনো ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকে, সেটা থেকে হতে পারে। 2 নম্বর, কিছু বডিতে অ্যান্টিবডি সৃষ্টি হয় যেগুলো থাইরয়েড হরমোন সিনথেসিসের হচ্ছে কি ক্ষেত্রে বাধা দান করে, সেটাকে আমরা বলে থাকি অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম। একটা স্পেশাল অ্যান্টিবডি এটার জন্য রেসপন্সিবল, তার থেকে হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে কি খুব ছোট বাচ্চাদের, যেটা একদম জন্মগত শিশু অবস্থাতেই থাইরয়েডের সমস্যায় শুনতে পারা যায়,
সমস্যা হয়েছে যেটাকে বলা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, সেটা কোনো বিশেষ মূলত জেনেটিক কারণবশত হয়ে থাকে। আর চতুর্থ কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম, মানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট অথবা কোনো বলুন, ধরুন হচ্ছে কোনো একটা ক্যান্সার হলো, কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া হলো, অথবা কোনো হচ্ছে কি হয়তো হাইপার থাইরয়েড হয়েছে, তার থাইরয়েড অতিরিক্ত বেশি হয়ে গেছে, তাকে কমাবার জন্য ট্রিটমেন্ট দেওয়া হলো, তাই সেই ট্রিটমেন্টের কারণে থাইরয়েড হরমোনটা কমে গেল, সেইটাকে আমরা বলে থাকি তখন আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম। এবং কিছু ড্রাগস আছে, আমাদের কিছু ওষুধও আছে, যে ওষুধগুলো কারোর চললে তখনও কিন্তু থাইরয়েড হরমোন থাইরয়েড সিনথেসিসের সমস্যা হয় বলে তার থেকে অন্য কোনো রোগের ওষুধের জন্য, সেটার জন্য থাইরয়েডের সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলে থাকি আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম। এই যে কজেস গুলো আমরা জানলাম, এবং এর সঙ্গে সঙ্গে প্রশ্ন, এর পরবর্তী প্রশ্নই আসে, তাহলে এর সাইনস এন্ড সিমটমস কি? কিছু তো একটা ইন্ডিকেশন আমার শরীরে দেখা যাবে যে আমার একটা কমন তো লোকে বলে আমার একটা এমন থাইরয়েড আছে, আপনি নিজের চিকিৎসক, আপনার কাছে যেমন পেশেন্ট আছে, ডাক্তারবাবু আমি মোটা হয়ে যাচ্ছি, আমার মোটা থাইরয়েড আছে, তো আমার রোগা থাইরয়েড আছে, এই ধরনের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা শুনতে পাই। বাট এর সাইন এন্ড সিমটমস কি থাকে নর্মালি? একদমই তাই। তো এটা খুব একটা আমাদের চলতি ভাষা যে ডাক্তারবাবু আমার থাইরয়েড হয়েছে, কোন ধরনের থাইরয়েড হয়েছে, আমার কি ফোলা থাইরয়েড নাকি শুকনো থাইরয়েড? এই দুটো কথা শুনতে আমরা খুব অভ্যস্ত। শুকনো বেসিক্যালি বলতে যেটা, সেটা হচ্ছে হাইপারেটটাকে বলে, যেটা বিকজ হাইপারথাইরয়েডিজমে ওয়েট এতটাই লস হয়ে যায়, শরীরটা শুকিয়ে যায়, সেই জন্য ওটাকে ওদের ভাষায় ওরা শুকনো থাইরয়েড বলে। আর ফোলা থাইরয়েড মানে যেটা হাইপোথাইরয়েডিজম হয়, যেটাতে শরীর ফুলে যায়, ওয়েট গেন হয়, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বলে, যেটা আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তো সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের সিমটমস বলতে যেটা খুব কমনলি যেটা হয়, সেটা হচ্ছে কি এক্সট্রিম টায়ার্ডনেস, ক্লান্তি ভাব, প্রথম হাইপোতে প্রথম, এবং যেটা কিন্তু খুব সাটেল হয়, যেটা কিন্তু মানুষ যে পয়েন্টটাকে জন্য মানুষ এটা ভাবতেও পারে না যে এটার জন্য আমার থাইরয়েড চেক করা উচিত, কারণ ক্লান্তি টায়ার্ডনেস এটা আজকালকার মানে 2025 সালে হচ্ছে গিয়ে কি এটা খুবই কমন, যে হারে মানুষ যে লাইফস্টাইল বলুন বা মানুষের যে পরিমাণ ওয়ার্ক স্ট্রেস বলুন, তাতে ক্লান্তি আসবে, এটা তো তাদের কাছে খুবই কমন একটা ব্যাপার। কিন্তু যখন এবার কমন ব্যাপার হলেও একটু মানুষকে নিজের শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে, তাকে বুঝতে হবে যে সেটা আমার মাত্রাতিরিক্ত আমার এই দুর্বলতাটা হয়ে যাচ্ছে কিনা, বিকজ সেটাই কিন্তু প্রথম উপসর্গ। 2 নম্বর যেটা আপনি বললেন, বারবার যেটা আপনি হাইলাইট করছেন, সেটা হচ্ছে ওয়েট গেইন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। খাবার খিদে নেই, খাবার কম খাচ্ছি, কিন্তু আমি আস্তে আস্তে শরীর ফুলে যাচ্ছে, বুঝতে পারছি না কি ব্যাপার, এটা হচ্ছে ওয়েট গেইন। 3 নম্বর হচ্ছে কি আপনার যে শরীরের আস্তে আস্তে কি হয় না, যেহেতু কি হয়ে থাকে থাইরয়েড হরমোনে আমাদের কি হয়, আমাদের ব্লাড ভেসেলস গুলোতে ওতে একটা পেরিফেরাল, আমাদের যে ব্লাড আর্টারি গুলো আছে তাতে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা খুব বেড়ে যায়, ফলে কি হয় আমাদের ব্লাড প্রেশারের দুটো জিনিস থাকে, একটা উপরের প্রেশার থাকে আর আমরা নিচের প্রেশার বলি, নিচের প্রেশারটা সেই জন্য খুব বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশন গুলো আমাদের কি হয়ে থাকে, কমতে থাকে বিভিন্ন পেরিফেরিতে, ফলে হাত পা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য একটু ঠান্ডা ভাব অনুভব করে। আর হাইপারে উল্টো, হাইপারে বলে শরীর খুব গরম হয়ে যাচ্ছে ডাক্তারবাবু, সবসময় শরীর যেন গরম, ঘাম হচ্ছে অতিরিক্ত পরিমাণে, হাইপোতে ঠিক উল্টো, আর তার কারণটা হচ্ছে এটা। তো এটা হতে পারে কোল্ড ক্লামি এক্সট্রিমিটি আমরা বলে থাকি, শরীরের চামড়া আস্তে আস্তে শুকিয়ে যায়, ড্রাইনেস হয় একটা স্কিনের মধ্যে। পঞ্চম যেটা, সেটা হচ্ছে কি অনেক সময় রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, অ্যানিমিয়া থাকে। 6 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনাদের থাইরয়েডে কি করে, আমাদের বডির যে মেটাবলিক রেট সিস্টেমটা, যেটা মেটাবলিক রেটটা বিএমআর আমরা বলে থাকি, সেটাকে অত্যন্ত কমিয়ে দেয়, ফলে কি হয় আমাদের কনস্টিপেশনের সমস্যা হয়, খাবার ঠিক করে হজম হতে চায় না, এবং সেক্ষেত্রে বিকজ এবং নট অনলি দ্যাট, এর সাথে সাথে ও আমাদের কোলেস্টেরল বলুন বা ট্রাইগ্লিসারাইড বলুন, এইগুলোর যে লিপিড যে মেটাবলিজম সেটাও কমে যায়, সবই হাইপো মানে সবই কম। তো এই কমে যাওয়ার ফলে কি হয় না, তাদের ক্ষেত্রে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো আস্তে আস্তে রক্তে কিন্তু মাত্রা বাড়তে থাকে। এবং যদি রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা দেখতে চাই, যেটা খুব কমন, মেয়েদের ক্ষেত্রে বেশি কমন, অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি হয়, সেটা কি মেনস্ট্রুয়াল কিছু প্রবলেম আসে ফিমেলসদের ক্ষেত্রে, হয়তো পিরিয়ডস ঠিক মতন করে হচ্ছে না, হয়তো তার অ্যামাউন্টে পরিমাণ খুব কমে যাচ্ছে, নয়তো তার পরিমাণটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা অলিগোমেনোরিয়া বা মেনোরেজিয়া বলে থাকি। অথবা হচ্ছে কি ধরুন যারা প্রেগনেন্সি পেশেন্ট বা যারা কনসিভ করতে যাচ্ছে, তারা কনসিভ করতে গিয়েও করতে পারছে না, বারবার প্রেগনেন্সি মিসক্যারেজ হচ্ছে, অ্যাবর্শন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও বলুন বা মেয়েদের ক্ষেত্রে বলুন, যেটা সেটা হচ্ছে কি ইনফার্টিলিটি, ঠিক মতন করে চাইলেও করতে পারছেন না, বা
যেহেতু এবং কিছু হরমোনের কারণবশত যে মেয়ে ছেলেদের বা যে মেয়েদের যাই বলুক না কেন একটা লিবিডো বা যে সেক্স ড্রাইভটা সেটাও কিন্তু কমে যায়, এবং ইনফ্যাক্ট পুরুষদের স্পার্ম কাউন্ট যেটা সেটাও কিন্তু কমে যায়। হ্যাঁ, এই হাইপোথাইরয়েডিজম, এবং এই এতগুলো কারণ কিন্তু খুঁটিয়ে দেখতে গেলে কিন্তু অ্যাকচুয়াল কারণ অফ ইনফার্টিলিটি। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এই জন্য যারা যারা কনসিভ করতে যাচ্ছেন, যাদের প্ল্যান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই থাইরয়েডটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কথা শোনা যায়, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু ঘুম থেকে উঠলাম, আমি বিশ্রাম নিলাম, সারা রাত ঘুমালাম, সাউন্ড স্লিপ ঘুম হলো, ঘুম থেকে উঠে মনে হলো আমি কয়েকশো কিলোমিটার দৌড়ে এলাম, একটা মর্নিং সিকনেস চলে আসছে। এটা অনেকেই প্রশ্ন করে, এটা কি থাইরয়েডের একটা অন্যতম কারণ হতে পারে? হ্যাঁ, থাইরয়েডের কারণ ওই যে প্রথম যে পয়েন্টটা বললাম যে একটা ক্লান্তি, কাজ না করে অল্প কাজ করেও আপনার মনে হচ্ছে শরীরে যেন খুব কিছু পড়ে গেল, একটা মনে হচ্ছে যে আমি ফ্রেশ হলাম না। হ্যাঁ, ফ্রেশ হলাম না, সেটা আসতে পারে, থাইরয়েডের ক্ষেত্রে হতে পারে। বিকজ কেন, শরীরটা ভারী হয়ে যায়, তো শরীরটা ভারী হয়ে যায় অবভিয়াসলি, যখন আপনার একটা সবসময় একটা ঝিমুনি ঝিমুনি ভাব চলে আসবে। ইনফ্যাক্ট অনেকে যেটা আমি আরেকটা যেটা বললাম না, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়, সারা শরীরে বলে ঝিনঝিন ঝিনঝিন করতে আরম্ভ করে দিয়েছে। ইনফ্যাক্ট অনেক সময় আজকালকার যেহেতু মানুষের স্ট্রেস এত পরিমাণে বেড়ে গেছে, অনেকে ওটাকে স্ট্রেস বলেও হয়তো ওটাকে কিছুটা ইগনোর করে যায়, তাহলে হয়তো তুই বেশি চিন্তা ভাবনা করছিস, হয়তো তোর ওই জন্য ঝিনঝিন করছে। কিন্তু হয়তো দেখা গেল না, হয়তো একটা থাইরয়েড হয়তো দেখা গেল আমি আমরা এরকম পাই, হয়তো দেখা গেল 74-75 এরকম মতন TSH বেড়ে গেলে বসে আছে, যেটা কেউ বুঝতেই পারলো না, টেরটিও পেলো না। তো এরকম নানান রকমের মানে সুগারের ক্ষেত্রে কি হয় যে মানুষ জানে যে সুগারের লক্ষণগুলো কি কি, এখন এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে, ডায়াবেটিসের অ্যাওয়ারনেসটা মোটামুটি অনেকটা এসে গেছে, কিন্তু তার সাথে এই সাইলেন্ট যে ড্যামেজটা করে এই যে থাইরয়েডটা, এটা কিন্তু ততটাও মধ্যে মানুষের মধ্যে আসেনি। এর বেসিক ডায়াগনোসিসটা কিভাবে হয়? ডায়াগনোসিস বলতে দেখুন, থাইরয়েডের ক্ষেত্রে সত্যি কথা বলতে খুব বিশাল কিছু ল্যাব ইনভেস্টিগেশন, হাজার রকম টেস্টের কিন্তু প্রয়োজন হয় না। বিকজ এই কারণে একটু মোটামুটি থাইরয়েড যাদের একটু বেশি, মানে হাইপোথাইরয়েডের যাদের ফিচার্সগুলো, সাইন উপসর্গগুলো যাদের একটু মোটামুটি ভালো রকম আসতে শুরু করে, তাদের কিন্তু কিছু সাইন্স আমরা ক্লিনিক্যালি দেখি, আমরা বুঝতে পারি যে এর কিন্তু থাইরয়েড হওয়ার, হাইপোথাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে। যেমন কি ধরুন, আমাদের চুল, হেয়ার লস, প্রচুর পরিমাণে হেয়ার ফল করতে শুরু করে হঠাৎ করে, অ্যালোপেশিয়া আমরা যেটাকে বলি। ইনফ্যাক্ট আমাদের ধরুন এই ভুরুর যে চারপাশে এই যে সাইডের যে দুটো দিক আছে, এদিক থেকে অনেক সময় মাঝে মাঝে হেয়ারলেস হয়। চোখের এই উপরের পোর্শনটা যেটাতে আস্তে 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 পেরিঅরবাইটাল পাফিনেস বলে, ফুলতে শুরু করে। মুখ আস্তে 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 ফুলতে শুরু করে, হাত পা এগুলো ফুলতে শুরু করে। অদ্ভুতভাবে শুধুমাত্র কেবল পেরিফেরাল সোয়েলিং হয়, মানে পা দুটো, পায়ের গোজগুলো আস্তে আস্তে ডাক্তারবাবু ফুলে যাচ্ছে, অ্যাঙ্কেল সোয়েলিং হয়ে থাকে, শুধু পেরিফেরাল সোয়েলিং হয়। এবং হচ্ছে কি আর ধরুন হার্ট মারা পালসে চেক করতে গেলে দেখলাম পালস রেট কমে যাচ্ছে। ব্লাড প্রেশারে তো আমি আগেই বললাম, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা এদের ক্ষেত্রে একটু বাড়া থাকে। আর আমাদের কিছু নিউরোলজিক্যাল কিছু রিফ্লেক্স আমরা টেস্ট করে দেখি, কিছু অ্যাঙ্কেল রিফ্লেক্স থাকে, সেগুলো যে রিল্যাক্সেশনগুলো সেগুলো ডিলেড হয়ে থাকে। এইরকমভাবে আমরা মোটামুটি আমরা দেখে আমরা কিন্তু কিছুটা আমরা আন্দাজ করতে পারি। আর কনফার্মেশনের জন্য আমাদের দুটো জিনিস আমাদের দরকার হয়, সেটা হচ্ছে TSH, ব্লাডের TSHটা আমরা দেখি, আর আমরা FT4, ফ্রি T4টা আমরা দেখি। এই দুটো জিনিসই, আর তার সাথে আমরা এই সায়েন্সগুলোকে আমরা যদি একসাথে কনগ্লোমেরেট করি, তাহলে আমাদের কিন্তু ডায়াগনোসিস মোটামুটি হয়ে যায়। মানে এটা একটা প্রাথমিক আমাদের একটা ডায়াগনোসিস। হ্যাঁ, প্রাথমিক ডায়াগনোসিস। আচ্ছা, এরপরে আমি একটা কথা বলবো যে ডায়াগনোসিস আমার হয়ে গেল পেশেন্টের, এবার ট্রিটমেন্ট প্রসিডিউরটা স্টার্ট করতে হবে। এই ধরনের পেশেন্টরা যখনই চিকিৎসকের পরামর্শে চলে আসছেন বা আন্ডারে চলে আসছেন, তখন তার নির্দিষ্ট কি একটা চিকিৎসা পদ্ধতি আছে? নিশ্চয়ই আছে। এবং সেটা প্রশ্ন প্রথম যেটা খুব কমনলি যেটা আসে, যে এই যে TSH কথাটা বললাম, যে এই TSHটা কিন্তু অনেক সময় আমাদের কিন্তু বাড়া ভ্যালুটা আমাদের বেড়ে থাকে। এবং তাহলে প্রশ্ন আসলে তাহলে TSH বাড়লেই কি আমি ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে? না, এর একটা নির্দিষ্ট একটা আমাদের গাইডলাইন্স আছে, যে গাইডলাইনটা পুরোটাই হচ্ছে থাইরয়েডের TSH এর ভ্যালু এবং তার সাথে আর আদার্স টুকিটাক প্যারামিটার্স উপর নির্ভর করে। যেমন ধরুন কারোর হচ্ছে কি যে আমরা একটা TSH এর ভ্যালু আছে, নর্মালি আমাদের মোটামুটি ধরুন 0.6 থেকে আমরা মোটামুটি 4, 4.5 বা এই রেঞ্জটাকে আমরা আমাদের মানুষের নর্মাল TSH এর মাত্রা বলে আমরা এটাকে গণ্য করি, কনসিডার করি। তো যখনই এর থেকে TSH এর মাত্রা বেশি হয়ে যায়, তখনই কিন্তু আমাদেরকে ট্রিটমেন্টের জন্য ভাবনা চিন্তা করতে শুরু হয়। এবার
TSH 5 থেকে আপনার 10 কি 15 পর্যন্ত এই একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটা খুব একটা বর্ডার লাইন, একটা গ্রে জোন, যে জোনটাতে খুব কনফিউশন আসে মাঝে মধ্যে, সবসময় নয়, যে ট্রিটমেন্ট শুরু করব কি করব না। বেশি কনফিউশন অবভিয়াসলি রুগীদের মধ্যে আসে, যে আমি রিপোর্ট নিয়ে এসে রাখতে, আমি স্ক্রিনিং করতে গিয়ে দেখলাম আমার TSH-টা 7 বেরোলো, তাহলে কি করব বলুন, আমি কি শুরু করে দেবো? আর একবারই এইসব সুগার থাইরয়েডের একটাই জিনিস, একবার চিকিৎসা শুরু হয়ে গেলে মানুষের চলতেই থাকে, তো সেই জন্য তারা খুব কনসার্ন হয়ে যায়। সেটা কি হচ্ছে, আমাদের বলে যেটা 5 to 15 অথবা 10, এই যে TSH এর রেঞ্জটা রয়েছে, এটাতে যদি আপনার থাইরয়েডের কোনো উপসর্গ না থাকে সেরকম ভাবে, বিশেষভাবে শুধুমাত্র কেবল ব্লাডে দেখাচ্ছে আপনার TSH-টা এলিভেটেড হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10 পর্যন্ত হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি খুব একটা ট্রিটমেন্ট শুরু করি না, আনলেস প্রোভাইডেড কিছু কন্ডিশন আছে। কখন? সাপোজ ধরুন পেশেন্ট আমরা দেখলাম পেশেন্ট প্রেগনেন্সিতে আছে, অথবা পেশেন্ট কনসিভ করতে চাইছে, অথবা কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য পেশেন্ট এসছে, বা আমি যেটা বললাম অটো ইমিউন হাইপোথাইরয়েডিজমের প্রথমেই কারণে বলেছিলাম, যে সেইখানে ধরুন দেখা গেল যে ওই অটো ইমিউন হাইপোথাইরয়েডিজমের রোগের জন্যই থাইরয়েডটা হয়েছে, এরকম আমার সন্দেহ হচ্ছে, তার জন্য একটা ব্লাড টেস্ট আছে, অ্যান্টিটিপি অ্যান্টিবডি, সেটা হয়তো পজিটিভ দেখানো। অথবা হচ্ছে গিয়ে কি বারবার হিস্ট্রি আছে, প্রিভিয়াস প্রেগনেন্সি হিস্ট্রি, বারবার রিকারেন্ট অ্যাবর্শন বা মিসক্যারেজের হিস্ট্রি আছে। অথবা হচ্ছে গিয়ে কি কারোর জন্য বললাম যে মেনস্ট্রুয়াল খুব সমস্যা হচ্ছে, এই প্যারামিটার্স গুলো যদি আমি দেখতে পাই, তাহলে সিমটমস থাকুক কি না থাকুক, আমি কিন্তু ওই TSH 5-এর উপর উঠে গেলেই কিন্তু আমি কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করে আমাকে দিতে হবে, না হলে এটা কিন্তু ওভার হাইপোথাইরয়েডিজমে চলে যাবে, মানে অনেক বেশি ওভার হাইপোথাইরয়েডিজমে চলে যাবে, মানে তখন আদার সাইন সিমটমস আস্তে আস্তে শুরু করবে যদি আমি ট্রিটমেন্টটা না শুরু করি। আচ্ছা, এবং এই হচ্ছে কি আমার মোটামুটি কন্ডিশন যেগুলো, আর যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফ্র্যাঙ্ক সাইন সিমটমস রয়েছে, রোগীর উপসর্গ রয়েছে, তার সাথে আমার দেখতে পাচ্ছি TSH FT4 মোটামুটি আপনার থাইরয়েড FT4টা কম এবং TSH-টা বেশি, সেখানে তো আমাকে শুরু করতেই হবে। আর যদি সাইন সিমটমস নাও আসে, TSH ভ্যালু যদি 10-এর উপর উঠে যায়, তাহলে আমাকে কিন্তু আমরা শুরু করে দিই আমাদের। এই যে একটা রেশিও বলছেন, নর্মালি যখন অনেক সময় ডাক্তারি পরিভাষায় কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের আমরা দেখেছি বলতে ডাক্তারদের যে মার্জিন লেভেলে রয়েছেন আপনি। এবার এই যে শব্দটা মার্জিন লেভেলে রয়েছেন, এবার কিছু পেশেন্ট মনে করে তবে মার্জিন লেভেলে আছে, আমি তো বাড়িনি বা আমি কমিনি, সুতরাং আমি ঠিকই আছি। এই থিঙ্কিংটা কতটা নেগেটিভ হতে পারে? হ্যাঁ, এই থিঙ্কিংটা যেটার এই জন্য কি, সাপোজ আমি যেটা বললাম যে ধরুন আমি যে বললাম যে এই জিনিসগুলো থাকলে আমি ট্রিটমেন্ট শুরু করব, তো ধরুন কারো TSH ওই মার্জিন রেঞ্জে আছে, আর যার ধরুন এই কন্ডিশনগুলো এই স্পেশাল সিনারিওগুলোর মধ্যেও নেই, তাহলে তাকে কি করব? তার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওই TSH-টা আমাকে ফলো আপ করতে হবে। আইডিয়ালি 3 মাস পর আমাকে আবার ওটা রিপিট চেক করে দেখতে হবে যে জিনিসটা বাড়লো কি কমলো। কারণ অনেক সময় কি হয়, টেম্পোরারি আমাদের শরীরে TSH কিন্তু এলিভেটেড হয়। সাপোজ আপনি আইসিইউতে ভর্তি ছিলেন 7 দিন, বা আপনি হঠাৎ রিসেন্ট একটা ভাইরাল পোস্ট জ্বর কাশি থেকে সদ্য আপনি সেরে উঠলেন, তো কোনো একটা ট্রমা হয়ে গেল, আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, এই কিছু রকম কারণবশত TSH-এর আমাদের টেম্পোরারি এলিভেশন হয়। এবার ওই একটা রিডিং দেখে আমি হট করে ধুম করে থাইরয়েড শুরু করে দিলাম, তারপরে সেটা অন্যরকম সমস্যা চলে যায়, মানে ওইটা করা ঠিক না, একদম না। সেটা আমাকে, বিকজ নিয়মই আছে এরকম কেসের ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করার আগে এই TSH ভ্যালুটাকে সাস্টেন থাকতে হবে, মানে এই রেঞ্জে বা ওর থেকে হায়ার রেঞ্জে থাকতে হবে। পরের 3 মাস পর যদি আমি দেখলাম না TSH একই রকম ভাবে বেড়েই আছে মার্জিনে, অথবা তার থেকে আরো বেশি আস্তে আস্তে প্রগ্রেসিভলি ইনক্রিজিং করছে, তখন আমাকে চিকিৎসা শুরু কথা ভাবতে হবে। সাডেনলি আমাদের কোনো শকটা আমাদের এই ধরনের রোগ সেটা TSH বাড়াতে পারে, বা আমাদের কিন্তু অবভিয়াসলি তার কিন্তু একটা মাত্রা থাকবে, ওই যে মার্জিন জোন বর্ডার লাইন ওই 5 থেকে 10-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে। এমন হবে না যে হঠাৎ করে ধরুন আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারো হয়ে গেল, তার TSH 74 চলে এলো, তাহলে আমাকে তখন ধরে নিতে হবে তাহলে তার কিন্তু অনেক অতি পূর্ব থেকেই অনেক দিন ধরেই তার কিন্তু ছিল, সে হয়তো সেটা বুঝতে পারেনি, অন্য ট্রিটমেন্ট দরকার। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাওয়ারনেসটা খুব দরকার, কারণ আমরা এখানে যে কোনো রোগের ক্ষেত্রে আমরা ডেফিনেট করে অ্যাওয়ার থাকি না, তো এই রোগের ক্ষেত্রে মানে বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেসটা কিভাবে সম্ভব হবে? হাইপোথাইরয়েডের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটা আমি যেটা শুরুর সময় যেটা বলেছিলাম, যে একটু উপসর্গগুলোকে একটু আমাদের সম্বন্ধে একটু ওয়াকিবহল হতে হবে,
এবং আজকের কিন্তু মূল মানে এই যে আমাদের এই যে আলোচনার কিন্তু মূল কারণই কিন্তু যে এই যে যে উপসর্গগুলো আমি বললাম, যে সিমটমস এবং সাইন্স যেগুলো বললাম, এইগুলি হচ্ছে কি কিন্তু আমাদের দর্শক বন্ধুদেরকে মেনলি জানানো, যাতে তারা জিনিসটাতে তাদের এটা মস্তিষ্কে থাকে যে আমার এই উপলক্ষণগুলো আমার যদি শরীরে আমি দেখতে পাই, উপসর্গগুলো বা লক্ষণগুলো, তাহলে কিন্তু আমাকে অ্যাটলিস্ট টেস্ট করার কথাটা আমাকে ভাবতে হবে। এবং সবসময় নাও হতে পারে, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট মোটামুটি আমরা যেটা বলে থাকি এখন 30 বছর ঊর্ধ্বেই আমরা এটাকে বলে থাকি প্রত্যেক বছর একটা অ্যানুয়াল স্ক্রিনিং করাটা খুব দরকার। বহু সময় দেখা গেছে কোনো কিছু নেই, জাস্ট স্ক্রিনিংয়েই ধরা পড়ে যে টিএসএইচ ভ্যালুটা আমার বেশি হয়ে গেছে। সেই জন্য এখন আমাদের কিছু করি বা না করি, আমাদের প্রত্যেক বছর অ্যানুয়াল একটা চেক আপ করাটা প্রথম কথা প্রয়োজন। 2 নম্বর, এটা তো ধরুন স্ক্রিনিং এর পর্যায়ে গেল। 2 নম্বর, ধরুন যাদের ধরুন অলরেডি হচ্ছে, সমস্যা হচ্ছে বা ট্রিটমেন্ট যাদেরকে শুরু করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ডাক্তারি গণিতে আমাদের ওজন ক্যালকুলেশন করে আমরা সেই ডোজ আমরা ক্যালকুলেট করি। তো যে ডাক্তারবাবু যে ডোজটা দিয়ে শুরু করছেন, সেই ডোজটা শুরু করার পরে প্রত্যেক 6 সপ্তাহ বলুন বা 2 মাস পরে যখন আপনাকে চেক আপে ডাকছে, সেই চেক আপটা কিন্তু রুগীকে কিন্তু অবশ্যই করতে আসতে হবে। এবং এই 2 মাস এবং 6 সপ্তাহ কিন্তু ওনাকে নিয়মিত রেগুলার কিন্তু থাইরয়েডের ওষুধটা কিন্তু খেয়ে যেতে হবে। কি হয় না, ধরুন অনেক সময় যেহেতু থাইরয়েডের যে লক্ষণগুলো, এগুলো খুব স্লো একটা ইন্ডোলেন্ট কোর্স, এবং এটার মানে রুগীরা সবসময় বুঝতে পারে না। আবার অনেক সময় আস্তে আস্তে কি হয়, রুগী যখন ভালো হয়ে যায় তখন সে ভাবে হয়তো যে আমি তো ভালো হয়ে গেছি, আমি তাহলে আর ওষুধটা কেন কন্টিনিউ করব। ফলে কি হয়, সে রুগীকে মাঝপথে ওষুধটাকে বন্ধ করে দেয়। আর ঠিক তারপরে কি হয়, যখনই আবার তারপরে মানুষ রুগীরা দুটো ভাগে ক্যাটাগরিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। একদল কি করে, একদল ভাবে ও এরপরে আমার 2 মাস পরে ডাক্তারের কাছে দেখানোর ডেট চলে এসছে, আমি কি করি, আমি আবার তাহলে একটু দেখানোর 7 দিন আগে থেকে আমি আবার ওষুধগুলো শুরু করি খাওয়া, করে তারা টেস্ট করে দেখাতে যায়। আর আরেক দল আছে, তারা তো একদমই অন্যই জগতে, তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা শুধু টেস্ট করতে নিয়ে চলে আসে। দুজনেরই কিন্তু থাইরয়েডে গন্ডগোল রিপোর্টে দেখা যায়। আর তখন দুজনেই হতাশ হয়ে পড়ে যে আমি তো শুরু করেছিলাম, তাহলে কেন, আমি তো খাচ্ছিলাম, তাহলে কেন আমার এরকম হলো, আমি তো ভালো হয়ে গেছিলাম। এরকম নয়, আপনি ভালো হন, আপনার উপসর্গ কমুক কি না কমুক, আপনার যতক্ষণ পর্যন্ত না লেভেল, যতক্ষণ পর্যন্ত না আপনার নর্মাল মাত্রায় আসছে, সেটা ফলো আপে, সেটা একবার ফলো আপ ভিজিটে হতে পারে, সেটা 2 থেকে 3 বারও ফলো আপে আসতে হতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওষুধ বন্ধ করা চলবে না। যদি কোনো কারণবশত, যেহেতু রেগুলার মেডিসিন নেওয়ার ব্যাপার আছে, তো কোনো কারণবশত যদি আপনি একদিন ওষুধটা ভুলেও যান, তাহলে সেক্ষেত্রে আপনি 2টো পিল পরের দিন একসাথে আপনি নিতে পারেন। আচ্ছা, মানে এই নয় একদিন স্কিপ করে গেলাম মানে পরের দিনে ওই একটাই খাবো? না না না, যেহেতু এদের হাফ লাইফটা অনেক বেশি থাকে, 7 ডেজ, তো আমরা সেক্ষেত্রে বলি যে আমরা 2টো ওষুধও একসাথে নিতে পারি। বাট সেটা এভরিডে নয়, নট মানে ইট শুড নট বি এভরিডে স্টোরিজ, বাট এটা হ্যাঁ একদিন যদি সেটা স্কিপ করা হয় তবে। আর ডোজটা অ্যাড অন হবে। হ্যাঁ। 3 নম্বর কিরকম, 3 নম্বর হচ্ছে ধরুন যে অনেকে ধরুন হচ্ছে কি থাইরয়েড হরমোন ট্রিটমেন্ট করতে করতে ধরুন ফলো আপ ভিজিটে আসলো, যখন ফলো আপ ভিজিটে আসতে গিয়ে সে দেখলো যে ওষুধটা ডোজটা দেওয়া হয়ে গেল, 2 থেকে 3 বার হয়তো চেক আপে আসছে, দেখা যাচ্ছে টিএসএইচ কিছুতেই নর্মাল আর হচ্ছে না, ডোজ এদিকে কিন্তু আমি ক্রমশ কিন্তু আমি ক্রমাগত বাড়িয়েই যাচ্ছি। তো তখন একটা রুগীদের মধ্যে একটা চিন্তার একটা কারণ চলে আসে যে ডাক্তারবাবু আপনি তো ডোজ বাড়িয়েই যাচ্ছেন একটা আস্তে আস্তে করে, কিন্তু আমার রিপোর্ট তো কিছুতেই নর্মাল হচ্ছে না। তো তখন আমাকে ভাবতে হবে যে তাহলে থাইরয়েড হরমোন ইনার শরীরে এত রিকোয়ারমেন্টের কারণটা কি কি। প্রথম কারণ তো হচ্ছে কি সেটা হচ্ছে পেশেন্টের দোষ থাকে, যেটা সে উনি নিজেও বুঝতে পারে কিন্তু মুখে লজ্জায় প্রকাশ করতে পারে না, ডিসকন্টিনিউ বা একটা হচ্ছে অ্যাডিয়ারেন্সটা ঠিক থাকে না, ট্রিটমেন্ট অ্যাডিয়ারেন্স, সেটা আমাকে প্রথমে ফার্স্টে আমাকে ওটা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করতে হবে ফিমেল পেশেন্ট রুগীদের ক্ষেত্রে হলে তাদের আদৌ কোনো প্রেগনেন্সির দিকে তারা এগোচ্ছে কিনা, বা কোনো তাদের কনফার্মেশন এসছে কিনা প্রেগনেন্সিতে। বিকজ যেই মাত্রই একটা নন প্রেগনেন্ট থেকে যখনই একটা প্রেগনেন্ট ফিমেলে যখন যান, তখনই কিন্তু থাইরয়েডের কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু বেড়ে যায়, বিকজ তখন বাচ্চা এবং মা দুজনের প্রশ্ন চলে আসে। 3 নম্বর হচ্ছে কি কিছু কিছু সমস্যা আছে আমাদের শরীরে, যেগুলোতে কি হয়, আমাদের শরীরে থাইরয়েড হরমোনের ওষুধটা খেলেও আমাদের বডিতে ঠিক করে অ্যাবজর্ব হতে চায় না। যেমন মেইনলি তার মধ্যে গ্যাস্ট্রিক প্রবলেমগুলো, জিআই প্রবলেম, ধরুন কারো সিলিয়াক ডিজিজ, তাদের ক্ষেত্রে গ্লুটেন যে রিলেটেড কোনো সমস্যা আছে, অথবা ধরুন কারোর রিসেন্ট কোনো একটা গ্যাস্ট্রিক কোনো একটা সার্জারি বা অপারেশন হয়েছে, বা কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমস কিছু রয়েছে, তো তাদের ক্ষেত্রে অ্যাবজর্পশনটাই হয় না বলে তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা আস্তে আস্তে বাড়াতে হয়।
চতুর্থ নম্বর কারণ ওই যেটা বললাম, কিছু ওষুধ আছে যে ওষুধগুলো কি করে থাকে না আমাদের শরীরে থাইরয়েডটা নিলেও কি করে তার মেটাবলিজমটাকে খুব তাড়াতাড়ি করে ইয়ে করে দেয়, মানে বডি থেকে রিলিজ করে দেয়। যেমন হচ্ছে কি রিফাম্পিন বা কিছু আমাদের খিচুনির কিছু ওষুধ আছে, এরকম নানান রকম কিছু ওষুধ আছে, হার্টের কিছু ওষুধ আছে, এই সমস্ত ওষুধ আছে, এইগুলো কিন্তু আমাদেরকে যাদের মানে একসাথে চলতে থাকে। এবং কিছু অনেকে আছে ধরুন গ্যাসের খুব সমস্যা আছে, ক্রমাগত তারা অ্যান্টাসিড খেতে যাচ্ছে, এদিকে সকালে ঘুম থেকে উঠে থাইরয়েড ওষুধও খাচ্ছে, তার সাথে গ্যাসের ওষুধও খাচ্ছে, ও দুটো একসঙ্গে খেতে শুরু করছে। এবং তার সাথে কেউ কেউ আবার জেলুসিল, অ্যান্টাসিড জেলগুলো, এইগুলো অনেকে খুব বেশি পরিমাণে নিতে থাকে। এইগুলো যদি চলতে থাকে একসঙ্গে ক্ষেত্রে, বা ক্যালসিয়াম আয়রনের ওষুধ, তখনও কিন্তু থাইরয়েডের আমাদের কিন্তু অ্যাবজর্পশনটা ঠিক করে বডিতে হয় না, তখনও কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। এই জন্য কি হয়, থাইরয়েডের অ্যাওয়ারনেস যখন ট্রিটমেন্ট শুরু হচ্ছে, রুগীরা নানান রকম প্রশ্ন করে যে আমি কি খাবো কি খাবো না, আমাকে কিভাবে চলতে হবে। আমরা বলি দেখুন, থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু আপনাকে সবার আগে দুটো কথা মাথায় রাখতে হবে। এক, ওষুধটা সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে জলের সাথে মিশিয়ে আপনি জল বা 1 গ্লাস জল খেলেন, বা এই অল্পেটে জল দিয়ে ওষুধটা খেলেন, তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনি কিছু খাবেন না। কিছু না, কিছু বলতে কিনি কফি চা, এটাও আমরা ইনফ্যাক্ট আমরা বারণ করি, বিকজ ওই অ্যাবজর্পশনের গন্ডগোল আসে। এবং যাদের ক্ষেত্রে খুব অ্যাসিড বা গ্যাস্ট্রিক প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে তো গ্যাসের ওষুধ নিতেই হবে, তাদের ক্ষেত্রে আমরা বলি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টার ব্যবধান রাখতে থাইরয়েডের ওষুধের সঙ্গে, যদি নিতেও হয়, কখনোই একসাথে না নিতে আমরা বলে থাকি। বাকি হচ্ছে কি অনেকেরই যেটা প্রশ্ন আসে যে ডায়েট কি হবে। হ্যাঁ, যে কোনো রোগের ক্ষেত্রে আজকাল মানুষ ডায়েট নিয়ে অনেকটাই কিন্তু আস্তে আস্তে ওয়াকিবল হতে চায়। তো থাইরয়েডের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডায়েটের কিন্তু সেরকম খুব কড়াকড়ি কোনো রিস্ট্রিকশন সেরকম বিশেষভাবে নেই। যেগুলো কিছু প্রপোজড আমাদের আর্টিকেলস বা এগুলো রিসার্চে দেখা গেছে যে প্রপোজড কিছু জিনিসপত্র বলেছে, তার মধ্যে সয়াবিন বা সয়ের প্রোডাক্টস যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় একটু না নেওয়াটাই বেটার, বিকজ এগুলো হরমোন সিনথেসিসে বাধা দান করে, আচ্ছা, ব্যাঘাত ঘটায়। আর 2 নম্বর হচ্ছে কি ক্রুসিফেরাস কিছু ভেজিটেবলস আছে, যেমন ধরুন ব্রোকলি বা হচ্ছে ক্যাবেজ, বাঁধাকপি, এইগুলো কি পদ্ধতিতে আপনি রান্না করছেন তার উপর নির্ভর করে। যদি আপনি এটাকে মানে রান্না কুকিং যেটা অ্যাকচুয়াল প্রসেস বলে সেটা করে যদি আপনি খান, তাহলে আপনার কিন্তু কোনো অসুবিধা নেই, বাঁধাকপি আপনি খেতে পারেন, ফুলকপি খেতে পারেন। যদি আপনি ওটাকে কাঁচা অবস্থায় বা একদম হালকা সেদ্ধ করে খান, তখন আমরা ওটাকে বলি একটু অ্যাভয়েড করতে। আজকাল যেমন ধরুন সুপের সাথে খায়, আজকাল যেমন সতের একটা স্যালাডস এর একটা ব্যাপার চলে এসছে, হ্যাঁ, সতে স্যালাডস, এগুলো যে ব্রোকলি এবং তাতে কিন্তু একদম কাঁচা কাঁচা ক্যাবেজ এগুলো থাকে, যেগুলোতে সেইগুলোতে আমরা একটু বলি ওটাকে অ্যাভয়েড করতে একদম। আর 3 নম্বর হচ্ছে কি কিছু সুগার জাতীয় কিছু প্রোডাক্টস বা ফ্যাটি যে ফুডস গুলো যেগুলো আছে, এগুলো আমরা খেতে একটু অ্যাভয়েড করতে বলি। তার দুটো কারণ, এক, আমি শুরুতেই বলেছিলাম থাইরয়েড হরমোনের একটা উপসর্গ, ওয়ান অফ দ্য সিমটমস কি, যে আমাদের কিন্তু বডির যে মেটাবলিক রেটটা সেটা কমিয়ে দেয়। তাতে কি হয়, লিপিডেরও যে আমাদের শরীরে মেটাবলিজম হয় সেটাকেও কমিয়ে দেয়, ফলে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কিন্তু মাত্রা বাড়তে থাকে। তো সেই জন্য এর কিন্তু রিস্কটা কিন্তু বেড়ে যায়, এক। আর 2 নম্বর হচ্ছে কি আমরা এইটা থাইরয়েড তো আমার একটা রোগ আছে, তারতে আমার চিকিৎসা চলছে, আমি কখনোই চাইবো না আমার এইটার সাথে সাথে আমার আরো একটা রোগ শরীরে প্রবেশ ঢুকতে শুরু করুক, তাই না? তো এই জাতীয় খাবারগুলোকে আমরা কিন্তু একটু আমরা অ্যাভয়েড করতে বলে থাকি। আর 4র্থ নম্বর, যে ওষুধগুলো যেগুলো রয়েছে, ধরুন কারোর ক্ষেত্রে ক্যালসিয়াম, অতিরিক্ত পরিমাণে আয়রন যেগুলো বললাম, ওগুলো আমরা একসঙ্গে নিতে, বা যদি নিতেও হয় বাধ্যতামূলকভাবে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গ্যাপ রাখতে। অবশ্যই আজকে আর আমাদের হাতে সময় নেই, তবে একটা কথা অবশ্যই বলবো যে আজকে যে হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা হলো, সবাইকেই সবার আগে সচেতন হতে হবে ডেফিনেটলি, তার সঙ্গে প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু তাই। আজকের হাতে সময় নিয়ে এটা নিয়ে কন্টিনিউ করার জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, আবারও অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।